তুই এত নিকৃষ্ট কবে হইলি? ছোট মনের মানুষ, শেষে কিনা নিজের ছোট ভাইকে সন্দেহ করছিস। ও তোর আপন ভাই, ও কেন তোর বউকে মারতে যাবে? তোর যখন এত সন্দেহ হয় তাহলে আমার ছেলের আগে আমাকে মেরে ফেল। আমিও তখন ওর সাথে ছিলাম। আমাকে মারার পর আমার ছেলের গায়ে হাত দিতে পারবি, এর আগে না। আর আমি বেঁচে থাকতে আমার বাচ্চা ছেলের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। মিহি আর চোখে মামুনের দিকে এক পলক তাকিয়ে আয়ানকে এক এক করে বলতে লাগলো সেদিন মামুন কি বলেছিল। আমি মোবাইলে আমার বয়ফ্রেন্ডের সাথে তার চাওয়া পাওয়া নিয়ে তর্ক করতেছিলাম। ওই সময় আমি কান্না করতে করতে ওকে বুঝিয়ে বলতেছিলাম, আমি এত টাকা কোথায় পাবো, কে দেবে এত টাকা আমাকে? আমার কাছেও তেমন টাকা নেই। মা বাবাকে বললেও তারা এত টাকা দিতে পারবে না। আর আমি কোন মুখে ওদের কাছ থেকে টাকা চাইবো? কি বলে টাকা নিব? আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার এই কথা শুনে মামুন পিছন থেকে বলে উঠল, সব সম্ভব। আমার ছোট্ট একটা কাজ করে দিলে আমি আপনার সমস্যা দূর করে দিতে পারবো। আপনার যত টাকা দরকার তার থেকে বেশি দিব। মামুনের কথাটা সেদিন ফোনে আমার বয়ফ্রেন্ড শুনেছিল। এরপর ওদিক থেকে বিশ্রী হেসে সে বলল, তার যে করে হোক টাকা চাই চাই, না হলে ভিডিও ভাইরাল করে দিবে। তখন আমার কাছে আমার সম্মানের থেকে বড় কিছু ছিল না। আমি কল কেটে মামুনকে বললাম, কি কাজ? আমার এখন টাকা দরকার, সো কি কাজ তাড়াতাড়ি বলেন, যে করে হোক আমার টাকা চাই। সে তখন বলল, বেশি না, বড় কাজ না। গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করা দুইজনের মধ্যে একটা মেয়েও ছিল। সে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করতে ব্যস্ত। আপনি শুধু গিয়ে তার কষ্টটা একটু আসান করে দিবেন, ব্যাস এতটুকু। এই ছোট্ট কাজটা করতে পারবেন না? টাকার অ্যামাউন্টটা কিন্তু 5 লাখ। কাজ করার 1 ঘন্টার মধ্যে টাকা আপনার হাতে চলে যাবে। হ্যাঁ বা না কোনটা ভেবেচিন্তে বলবেন। একদিকে আপনার বাবা মায়ের সম্মান, অন্যদিকে আপনার সিদ্ধান্ত। আমি ওর কথায় তখন কাবু হয়ে গিয়েছিলাম। কি বলবো তখন? কোনোভাবে না শব্দটা মুখ দিয়ে বের হচ্ছিল না। আমার মা বাবার সম্মানের কথা ভাবতে আমি ওর কথায় রাজি হয়ে যাই। এরপর কৌশলে ধারাকে রুম থেকে বের করি। এরপর ও কাহিনী যদি সত্যি হয়, কুত্তার বাচ্চাকে আমি জ্যান্ত কবর দিব। এখন বলেন, আয়েশাকে মেরে ওর কী লাভ? কেনই বা ওকে মারতে বলেছিল? আমি আর কিছু জানি না। যা জানি সবই বলে দিলাম আপনাকে। আপনার ভাইয়াকে দেখে কেমন সাইকো সাইকো মনে হয়, একটু সাবধানে থাকবেন। আয়ান মিহির কথা শুনে রেগে মেগে চেয়ার থেকে উঠে মামুনের দিকে এগিয়ে যায়। মামুন এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে এখন ন্যূনতম ভয় কাজ করছে না। সে গত 2 বছর আগের বড় ভাইকে দেখতে পাচ্ছে না। তার চোখ এখন আয়ানকে শান্ত, সরল, বুদ্ধিহীন একটা ভাই মনে হচ্ছে। আয়ান তেড়ে গিয়ে মামুন গালের চড় মারে, সাথে সাথে গাল চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। কুত্তার বাচ্চা, তোকে তো আজ আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আয়েশার দিকে আঙ্গুল তুলিস? তোর যেই মুখ দিয়ে ওকে মারার কথা বলছিলি, ওর মুখ আমি পুড়িয়ে ছাই না করলে আমি আয়ান না। আয়ান যখনই মারতে যাবে, পিছন থেকে মীর চৌধুরী আয়ানকে ধরে ফেলে। আয়ানের এক হাত বাঁধা, অন্য হাত মীর চৌধুরী ধরে ফেলতে আয়ানের জোর কমে যায়। জেরিন বেগম মামুনের সামনে দাঁড়িয়ে, তুই এত নিকৃষ্ট কখন হইলি? ছোট মনের মানুষ, অন্য মেয়ের কথা শুনে শেষে কিনা নিজের ছোট ভাইকে সন্দেহ করছিস। ও তোর আপন ভাই, ও কেন তোর বউকে মারতে যাবে? তোর যদি এত সন্দেহ হয় তাহলে আমার ছেলের আগে আমাকে মেরে ফেল। আমিও তখন ওর সাথে ছিলাম। আমাকে মারার পর আমার ছেলের গায়ে হাত দিতে পারবি, এর আগে না। আর আমি বেঁচে থাকতে আমার বাচ্চা ছেলেটার গায়ে কাউকে ফুলের টোকাও দিতে দিব না। আয়ান মায়ের কথা শুনে রাগে ফুঁসতেছে। কিছু একটা হলে বাবা এসে ধরে ফেলে। এদিকে আয়ানের মাথায় ভূত চেপে বসেছে, যা হবার হবে, ওর আজ ছাড় নাই। আয়ান মীর চৌধুরীর হাত থেকে ছোটার জন্য ধস্তাধস্তি করতে লাগলো। হাসপাতালে আশেপাশে যারা ছিল সবাই এসে ওদের তামাশা দেখছে। কেউ কেউ কানাকানিও করতে লাগলো। বাইরে থেকে দারোয়ান ছুটে আসছে, বাবা তুমি ছাড়ো, ওর সাহস বেড়ে গেছে। ওকে তোমরা শাসন না করে মাথায় তুলে ফেলেছো। ওকে আজ আমি ছাড়বো না। দেখ, ও তোর আপন ভাই। কিছু করার আগে সত্য মিথ্যা যাচাই কর, পরে ওর গায়ে হাত দিতে পারবি। ওকে ফাঁসানোর জন্য হয়তো অন্য কেউ প্ল্যান করেছে। আমি জানি আমার ছেলে নির্দোষ, ওকে কেউ ফাঁসাচ্ছে। জেরিন বেগম আয়ানের সামনে গিয়ে কান্না করতে লাগলো। জেরিন বেগমের কথার সাথে তাল মিলিয়ে মীর চৌধুরী বলে উঠল, দেখ বাবা, মামুন তোর আপন ভাই, ওই মেয়ে তোর কেউ না। আর ও তোর ক্ষতি চাইবে কেন?
তুই তো ওকে নিজের হাতে বড় করেছিস, ভুলে গেলি নাকি 10 বছর আগের কথা? ও যখন পানিতে পড়েছিল, কথা বলতেছিল না দেখে কেমন করেছিলি? ভুলে গেছিস সেদিনের কথা? ও আয়েশাকে নিজের বোনের চোখে দেখে, ওকে কেউ ফাঁসাতে চাইছে। শান্ত হয়ে যা বাবা, বৌমার তো কিছু হয়নি, শুধু শুধু কথা বাড়িয়ে কি হবে? শান্ত হয়ে যা, ঠান্ডা মাথায় বসে চিন্তা কর ওসবের পিছনে কে, তাকে ধরার চেষ্টা করিস। জেরিন বেগম আয়নের সামনে থেকে মামুনের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো, এরপর চটাস করে গালে চর বসিয়ে দেয়। এই তোর প্ল্যান? সি, আজ থেকে সব আজে বাজে চিন্তা বাদ দিবি বলে দিলাম। আয়ন যতদিন থাকে নাক সোজা চলবি, আর তুই এখানে থাকিস না, তোর আমেনা খালার বাড়ি চলে যা, ওখানে কিছুদিন থেকে এরপর আসিস, ততদিনে আয়ন ঠান্ডা হয়ে যাবে। এখন আমার চোখের সামনে থেকে দূর হ, আমি না বলা পর্যন্ত দু চোখের সামনে যেন না দেখি। জেরিন বেগম মামুনকে চলে যেতে বলে আয়নের কাছে আসে, এসে দেখে আয়ন মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো বন্ধ, হাত দিয়ে আস্তে আস্তে গর্দান মালিশ করছে। জেরিন বেগম আয়নের পাশে বসে আয়নের কপালে হাত দিয়ে দেখলো আয়নের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শরীরে কারো হাত পড়তে আয়ন চোখ মেলে দেখে তার মা। এদিকে জেরিন বেগমের চোখ আয়নের চোখে পড়তে জেরিন বেগম ভয়ে আঁতকে ওঠে। আয়নের চোখ টকটকে লাল হয়ে গেছে, কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। আয়ন দাঁত মুখ শক্ত করে, আমি ঠিক আছি, তুমি তোমার ছেলের কাছে যাও, আল্লাহর হস্তে একটু শান্তি দাও। আমি আমার আশেপাশে কাউকে দেখতে চাই না, বিশেষ করে তোমাকে। তুমি আমার আগের মা নও, অনেক বদলে গেছো। আয়নের কথা শুনে জেরিন বেগম ঠোঁট বাঁকিয়ে কান্না শুরু করে দেয়। আয়ন জানতো এরকম কিছু করবে তার মা, কিছু হলে কান্না। মায়ের চোখের পানি দেখে বুকে যন্ত্রণা করে, কিছু করতে চাইলেও পারে না। জেরিন বেগম আয়নের হাত ধরে, বাবা রাগ করিস না, ও তো তোর ভাই, ঠান্ডা মাথায় বসে চিন্তা কর, ওকে কেউ ফাঁসাতে চাইছে, ও তোকে কত ভয় পায় জানিস? ওর এখনও সেই সাহস হয়নি, বয়স একটু হলেও সেই বাচ্চামি স্বভাবগুলো এখনও রয়ে গেছে। ওর উপরে আর রেগে থাকিস না বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো ও যাতে আর কোনো বেয়াদবি না করে। আয়ান মায়ের মুখ থেকে সব শুনেও তার মনটা কেমন যেন খসখস করছে, কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আয়ান খানিক নীরব থেকে বলল, মা তুমি তো বাড়ি ছিলে, আয়শা প্রেগনেন্ট হলো কি করে? আমি যখনই ফোন দিতাম তখন তো হেসে বলতে ও ঠিক আছে, অনেক আমোদে আছে। আমাকে তো কখনো বলনি ও ঘরের বাইরে গেছে বা কারোর সাথে কথা বলতেছে, আর ওর হাতে তো মোবাইলও ছিল না। তাহলে আমি গত 2 মাস যাবৎ ভিডিও কল দিলে তুমি কেটে দিতে, ও ঠিকভাবে আমার টেক্সটগুলোরও উত্তর দিত না। কেউ যেন তাকে সব সময় পাহারা দিয়ে রাখতো, এমন মনে হতো। কে সে? মা আমি জানি তুমি সব জানো, তাই মিথ্যা বলার চেষ্টা করবে না। যদি কোনো প্রকার মিথ্যা বলো তোমার ছেলেকে চিরতরের জন্য হারাবে। আমি সত্যি কি জানতে চাই। জেরিন বেগম আয়নের কথা শুনে ঠান্ডা বরফের মতো জমে গেল, হাত পা সমস্ত শরীর থরথর করে কাঁপছে, শেষ আটকে আটকে আসছে। কি বলবে ওকে? যদি বলি এসবের পিছনে মামুন, তাহলে? মা চুপ না থেকে বলো। মায়ের কথাগুলো মামুন গায়ে কাটার মতো লেগেছে, ওর ইচ্ছে করছে এখনই গিয়ে আয়নকে মেরে ফেলতে। মামুন রাগে কি করবে দিশেহারা হয়ে জোরে লাথি মারে সামনে থাকা পিলারে, পায়ে কিছুটা ব্যথা অনুভব করতে মনে শান্তি আসে। মামুন হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রাস্তায় গিয়ে একটা সিএনজি ধরে, এরপর গাড়িতে চড়ে একটা নাম্বারে মেসেজ দেয়। মামুন তার নির্দিষ্ট স্থানের কিছুটা আগে সিএনজি থেকে নেমে ভাড়া চুকিয়ে হাঁটা ধরে। মামুন রাস্তা থেকে 10 মিনিট হেঁটে একটা পুরনো বাড়িতে গিয়ে পৌঁছে। মামুন বাড়িটার সামনে গিয়ে দরজায় টোকা দিতে সাথে সাথে একটা বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দেয়। মামুনকে সামনে দেখতে পেয়ে, বাচ্চা তোর এতদিন পরে আসার সময় হলো? আমাকে তো তোরা ভুলে গেছিস, তোদের চাঁদ মুখখানা না দেখলে আমি ঘুমাতে পারি না। গত 2 দিন ধরে কোথায় ছিলে? মামুনকে বাচ্চা বলে সম্বোধন করা মহিলাটি মাহবুব আলমের দুঃসম্পর্কে একটা বোন লাগে। কোনো এক ঘটনার তাগিদে জুলেখা বানু মাহবুব আলমের সংস্পর্শে আসে। জুলেখা বানুর জামাই বাড়ি ভিটা নাই দেখে মাহবুব আলম জুলেখা বানু আর তার মেয়ে কুহুকে এই বাড়িতে জায়গা দেয়। অবশ্য এখন জুলেখা বানুর বাড়ি বললেই চলে, গত 5 বছর ধরে এই বাড়িতে সে থাকছে। জুলেখা বানুর আগে মাহবুব আলমের পরিবার থাকতো, পরে মাহবুব আলমের একটু টাকা পয়সা হাতে লাগতে অন্যত্রে গিয়ে নতুন বাড়ি করে ওখানে চলে যায়। মাঝখানে বছরখানিক ফাঁকা গেল, এরপর জুলেখা বানু আসে। মাহবুব আলম তেমন না আসলেও ও তার ছেলে সূর্যের আশা কোনোদিন গ্যাপ যায়নি।
নতুন বাড়িতে যতক্ষণ থাকে না তার থেকে বেশি সময় দেয় পুরান বাড়িতে। জুলেখা বানু সরল মনের মানুষ, তাই কেউ আসলে হাসি মুখে ঘরে ঢুকতে দেয়। আন্টি, আমার মনটা ভালো নেই আজ। এখন তোমার জবাব দেওয়ার সময় নাই। কুহু কোথায়? একটু আগে সূর্য আসছিল, ওর সাথে গল্প করছে মনে হয়। কেন, কেউ কিছু বলেছে? কিছু না, এমনি। তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি ওদের কাছে যাচ্ছি। আর আমাদের বিরক্ত করিও না, সময় হলে আমরা বের হব। তোরা ভিতরে কি করিস এত সময় ধরে? আমাকেও নিয়ে জানা, আমিও তোদের সাথে গল্প করব। আচ্ছা, আমি ডাকবো তোমাকে। এখন যাও, রুমে গিয়ে ঘুমাও। মামুন আর কথা না বাড়িয়ে ওদের কাছে চলে গেল। প্যান্ট থেকে চাবিটা বের করে রুমে ঢুকে দেখে কুহুর হাত পা বাঁধা, আর সূর্য বেত দিয়ে তাকে মারছে। মামুনকে কুহু আর সূর্য দুজন হেসে ওঠে। দেখে হেসে ওঠে। মামুন মুহূর্তে কাপড় চোপড় খুলে ওদের সাথে যোগ দেয়। সূর্যের হাত থেকে বেত ফেলে দিয়ে মামুন কুহুর হাত পা বাঁধা অবস্থায় কুলে নিয়ে বিছানায় ফেলে। এরপর কুহুর উপর আয়ানকে কিছু করতে না পারার সব রাগ ক্ষোভ ঝাড়তে লাগলো। কুহু নিচে শুয়ে মামুন কাণ্ড জ্ঞান দেখতে লাগলো। প্রতিদিন ওদের টর্চার হজম করতে করতে এখন ওদের ওসব নির্যাতন কুহুর ভালো লাগে। মামুন কুহুর গলা চেপে ধরে। কুহুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ মুখ লাল হয়ে আসতে মামুন ছেড়ে দেয়। ঘণ্টাখানিক কুহুকে কামড়ে খেয়ে ওর শরীর উপর পড়ে থাকে। সূর্য সোফা থেকে উঠে মামুন পাশে বসে। কি হলো, তোর ভাই কি করছে? মামুন হাঁপাতে হাঁপাতে কুহুকে বলল, তুই আজ সন্ধ্যা রেডি হয়ে এবিএম হাসপাতালের সামনে চলে আসবি। হাসপাতালের ভিতরে না ঢুকে যাত্রী ছাউনির ওখানে দাঁড়াবি। ওখানে একটা নতুন শিকার আসবে। আমি ইশারা করতে কি করতে হবে তুই তো জানিস। পাখিটাকে খাঁচায় বন্দি করে ফেলবি। মামুনের কথা শুনে কুহু আর সূর্য হেসে ওঠে। সূর্য এক পায়ে দাঁড়িয়ে, সারপ্রাইজ কথাটা বলে এক পায়ে নাচতে লাগলো। কুহু শোয়া থেকে উঠে চুলের খোপা করতে করতে, বাহ, বাকি দুই জানোয়ার কোথায়? ওদের জানাবি নাকি দুজনে একাই একাই ফুর্তি করবি? কুহুর কথা শুনে সূর্য বলে উঠল, দুইজনে কি মাগি? মজা করলে চারজনে একসাথে করব। আর দোস্ত, রোস্টটাকে কেমন ফ্রাই করবি সেটা আমার ব্যাপার। এখন আমার ক্লান্ত লাগছে, রাতে অনেক শক্তির দরকার, একটু ঘুমাবো। মিহির মা বাড়ি থেকে আজ সন্ধ্যায় কল দিছে। মিহির বাবার অসুখ বেশি, বিছানা থেকে উঠতে পারছে না। ডাক্তার এনেও দেখাইছে, এরপরও কোনো ভালো ফলাফল দেখতে পাচ্ছে না। তাই আর দেরি না করে মিহিকে জানায়। এদিকে মিহি এক সমস্যা থেকে দূর না হতে আর এক সমস্যা এসে ঘাড়ে চাপতে চিন্তায় মিহির মুখ কালো অন্ধকারে চেয়ে যায়। হাসপাতাল থেকে বাড়ি যেতে যেহেতু ঘণ্টাখানেক সময় লাগে, সেহেতু বাড়ি যাওয়াই বেটার অপশন। মিহি রাতে ডিউটি করে বিদায় নেয়। সন্ধ্যা 7টার দিকে বের হয়। রুমে না গিয়ে ধারাকে বলে রাস্তায় বের হয়ে, রাত যেহেতু ঘনিয়ে আসতেছে সিএনজি নিতে একটু ভয় হচ্ছে, যদি কিছু করে বসে, তাই বাস আসার জন্য অপেক্ষা করে। এদিকে মামুন দূর থেকে মিহিকে লক্ষ্য করছে, কি করছে না করছে। সেই বিকাল থেকে মিহিকে ফলো করছে। এদিকে মামুন কুহুকে ইশারা করতে কুহু তার অভিনব কৌশল ব্যবহার করে আর তাতে সক্ষম হয়। মিহিকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রাখছে। মিহি নিবু নিবু চোখে তাকিয়ে দেখে ওকে ঘিরে চারজন যুবক এক পায়ে দাঁড়িয়ে নাচতেছে আর মুখ দিয়ে কিছু শব্দ উচ্চারণ করছে। সারপ্রাইজ! আয়েশার প্রেগনেন্টের জন্য দায়ী মামুন। ও তোর বউকে ব্যবহার করেছে। তুই যাওয়ার পর থেকে ও আয়েশার পিছনে আঠার মতো লেগে থাকতো। ও আয়েশাকে জোর করে এসব করতো। ও তোর বউয়ের সাথে নিজের বউয়ের মতো আচরণ করতো, ভয় দেখাতো। ওর কথা না শুনলে তোকে মারার হুমকি দিত, ওর সাথে না শুলে মেরে ফেলার হুমকি দিত। তুই কল দিলে তার পাশে ছুরি নিয়ে বসে থাকতো। জেরিন বেগম মনে মনে ভাবছে, এসব যদি আয়নকে বলি তাহলে তো ও মামুনকে জীবিত কবর দিয়ে দিবে। আমি বাঁচাতে গেলে হয়তো আমাকে ওর সাথে কবর দিয়ে দিবে, কারণ আমি তো সব দেখেও না দেখার মতো আচরণ করেছি, সব শুনেও না শোনার মতো ছিলাম। ভেবেছিলাম কি, এখন হয়ে গেল কি। জেরিন বেগম মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ শেষবারের মতো বাঁচিয়ে দাও। আমি কোনো ছেলেকে হারাতে চাই না, দুজনকে চাই। আল্লাহ এসব কিভাবে সমাপ্ত করব বুদ্ধি দাও। জেরিন বেগমকে চুপ থাকতে দেখে আয়ান ফের বলল, মা, আমার উত্তর এখনো পাইনি। আমাকে বাধ্য করার পিছনে কে দায়ী তার নাম বলো। তুমি জানো সে ব্যক্তিটা কে, সে পশুটা কে? মা, একবার বলো মানুষটাকে। ওকে মেরে আমি শান্ত হয়ে যাব। কে বলো সে মহান মানুষটা যার মন মানসিকতা পশুর চেয়ে অদম হয়ে গেছে?
মা আমি তোমার ছেলে, দয়া করে কিছু না লুকিয়ে বলো আত্মহীন মানুষটাকে। জেরিন বেগমের মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, মুখে গাম্ভীর্য ভাব নিয়ে থম মেরে বসে আছে। মুখে আষাঢ়ের কুচকুচে কালো মেঘ এসে লুকোচুরি খেলছে। সে কোন দিকে যাবে, কি বলে কথাটা ঘোরাবে তার মাথায় আসছে না। তার ইচ্ছে করছে আজকে বোবা হয়ে যেতে, যেন তাকে আর প্রশ্নবিদ্ধ না করে। কেমনে আয়নের চোখে মামুনকে ভালো বলে আখ্যায়িত করবে, ভালো বলে প্রদর্শন করবে, সেসব কিছু তার মন থেকে বিলুপ্ত হয়ে গেছে। জেরিন বেগম বেশ চিন্তিত, কোন তরিতে পা দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। করিডোরে তাদের বসার জায়গায় ঠিক তার মুখোমুখি একটা এসি আছে। কিছুক্ষণ পর পর যখন ঠান্ডা বাতাস গায়ে লাগে তখনই শরীর চমকে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়। জেরিন বেগম এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন। এদিকে আয়ান মায়ের নীরবতা দেখে, মা তুমি চুপ করে থাকলে সব দোষ কিন্তু মামুনের উপরে যাবে, তাই চুপ থেকো না, বলো কে? মিস্টার মিহাদ। জেরিন বেগম মাথায় অতিরিক্ত চাপ নিতে বেহুশ হয়ে আয়নের গায়ে ঢলে পড়ে। আয়ান জেরিন বেগমকে কিছু জিজ্ঞেস করতে চেয়েও আর হলো না। আয়নের মাথা রাগে ফেটে যাচ্ছে, নিজেকে সে দিনের মতো আবার জ্ঞানহীন মনে হচ্ছে। আয়ান মিহাদ নামটা শোনার পর থেকে তার শরীরে আগুন জ্বলতে লাগলো। আয়ান মায়ের মুখ থেকে এমন কিছু শুনবে কখনো আশা করেনি, কারণ আয়ান যে মানুষটাকে বড় ভাই হিসেবে মানত, সম্মান করত, কখনো তার সাথে উঁচু স্বরে কথা বলেনি। মিহাদও তাকে নিজের আপন ছোট ভাইয়ের মতো মনে করত। এখন সে মানুষটা তার সাথে এমন কিছু করবে, আয়ানের বিশ্বাস হচ্ছে না। হাত পা গিরগির করে কাঁপছে, শরীরে লোম দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে কি করা দরকার আয়ান ভেবে পাচ্ছে না। তার ইচ্ছে করছে এখনই গিয়ে মিহাদের মাথা থেকে গলা আলাদা করে ফেলতে। আয়ন একটা কর্মচারী মহিলার সাহায্য নিয়ে জেরিন বেগমকে তার কেবিনে নিয়ে যায়। আয়ন ওই মহিলাকে জেরিন বেগমের হুঁশ ফেরাতে বলে পাশে আর একটা সিটে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে তার, শরীর আস্তে আস্তে নরম হয়ে আসছে। আয়ন বিছানায় পিঠ রাখতে শরীর কেঁপে কেঁপে ওঠে। হাত পাগুলো ভাঁজ করে আয়ন ঝিম মেরে শুয়ে থাকে। আস্তে আস্তে শরীর গরম হয়ে উঠতে লাগলো। আয়ন চোখ মেলে তাকাতে পারছে না, চোখ জ্বলছে তার। পরিচারিকার চোখ আয়নের উপর পড়তে উনি দেখে আয়ন অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। উনি হাত থেকে পানির মগটা রেখে আয়নের সামনে এসে, সাহেব আপনার কি হয়েছে, এমন মোচড়ামুচড়ি করছেন কেন? ওষুধ খাইছেন রাতের বেলা? আয়ন পরিচারিকার কথা শুনলেও ঠিক জবাব দিতে পারছে না। আয়ানের নড়াচড়া বন্ধ না হতে এবার ওই মেয়ে আয়নের কপালে হাত দিয়ে দেখে জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। ওই মহিলা আয়নকে ছেড়ে কেবিন থেকে বের হয়ে একটা নার্স ডেকে আনে। এরপর ওই নার্স আয়নের ওষুধপত্র সব চেক করে দেখে আয়ন মাত্র একবার ওষুধ খেয়েছে, তাও দুপুরবেলা, আর এখন রাত। নার্স আয়নের জ্বর চেক করে দেখে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর। নার্স ওষুধের ট্রে থেকে কিছু ওষুধ নিয়ে আয়নকে খাইয়ে দেয়। আয়নের শরীরে এখনও পুরোপুরি ভালো হয়নি, তার মধ্যে দুপুর থেকে এত দৌড়াদৌড়ি করে আয়নের শরীর একদম নরম হয়ে গেছে। আর এই হাসপাতালে যতজন নার্স আছে সবাই তো দুপুর থেকে আয়নের কর্মকাণ্ড দেখেছে, কি পরিমাণ হাঁটা চলা করেছে। আর এদিকে নার্স ভাবলো এই লোকের কোনো গ্যারান্টি নাই কখন উঠে আবার দৌড় মারে। তাই একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে যখনই পুশ করতে যাবে এমন সময় তড়িঘড়ি করে একজন নার্স ঢুকলো, এসে বলল, এই রীতা, ওনাকে এক্ষুনি ইঞ্জেকশন দিস না। ওনার স্ত্রী মনে হয় কিছু বলতে চাইছে ওনাকে। মেয়েটা মনে হয় বোবা, অনেক চেষ্টা করেও ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারি নাই। দাঁড়া, ওনারও তো জ্বর উঠছে, এই অবস্থায় কেমনে যাবে? এক কাজ করো, তুমি গিয়ে ওই মেয়েকেও ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। ধারা রীতার কথা শেষ হওয়ার আগে আয়ান সিট থেকে উঠে পড়ে। আয়েশার কথা শুনতে আয়নের শরীর শক্ত হয়ে গেছে। উপরে উপরে জ্বরে পুড়লেও মনে ক্ষতটার থেকে বেশি কিছু না। আয়ন ঢুলতে ঢুলতে আয়েশার দিকে যেতে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারেনি। লিফট পর্যন্ত গিয়ে আয়নের মাথা ধরে আসে। চারপাশ ঘুরছে, আয়ন এক জায়গায় স্থির হতে পারছে না। ঢুলতে ঢুলতে মাথা ধরে পড়ে যেতে কেউ একজন ধরে ফেলে। আয়ন নিভু নিভু চোখ পেলে তাকিয়ে দেখে, তুই এখানে? তুমি সাগর, আমি নদী, আমার স্থান একমাত্র তোমার বুকে। প্রকৃতিও চায় আমরা দুজন মিলিত হই আবার একসাথে। মিহিকে 4 জন মিলে প্রথমবার গ্রুপ রেপ করে। এতে মিহির শরীর অবস্থা নাজেহাল। শরীরের বিশেষ অঙ্গগুলোর চারপাশে রক্ত জমাট বেঁধে আছে, অজস্র কামড়ের দাগ, নখের আঁচড়, কোমরের উপর থেকে নিচে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। শরীরের নিচের দিকটাতে কোনো রকম ফিল পাচ্ছে না, কেমন যেন ঝিম মেরে আছে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, গলা ফেটে গেছে। গত 4 ঘন্টা যাবৎ 4 জনে মিলে ওকে রোস্ট বানিয়ে 4 দিক থেকে কামড়ে খেয়েছে।
হাতের কবজাগুলো নাড়াতে কষ্ট হচ্ছে। শরীরের সমস্ত জয়েন্টে পয়েন্টে ব্যথা ধরে গেছে। মেয়ের আহত অবস্থায় বিছানায় মাঝ বরাবর শুয়ে আছে, বড় বড় করে দম নিচ্ছে। শরীরে অনেক জায়গায় চামড়া ছিঁড়ে গেছে, যার ফলে মেয়ের সারা শরীরে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো জ্বলছে। মেহি নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, আমি দুনিয়াতে কি এমন পাপ কাজ করেছি যার জন্য আজ এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে? এত নির্মম অত্যাচার না করে যদি ছুরি দিয়ে জবাই করে দিত তাহলে বেশ খুশি হতাম। কি পাপ করেছি? কই জানা মতে এখনও তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে এই পশুগুলোর হাতে কেন পড়লাম? আল্লাহ, আপনার কাছে জীবনে কখনো কিছু চাইনি, আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারছি না, মৃত্যু দাও, আমি মরতে চাই। আল্লাহ, ওরা মানুষ না, ওরা মানুষ রূপে পশু হয়ে গেছে। আমার একটাই চাওয়া, আমার মতো আর কোনো মেয়েকে তিলে তিলে মরার আগে ওদের যেন মরণ হয়। মিহির চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই 4 ঘন্টা ধরে কান্না করতে আছে, চোখে আর জল থাকে, হয়তো শেষ হয়ে আসছে। মিহির আস্তে আস্তে বলল, তোমরা আমাকে আর কষ্ট দিও না, একেবারে মেরে ফেলো, আমি তোমাদের মাফ করে দেব। দয়া করে আর কষ্ট না দিয়ে মৃত্যু ভিক্ষা দাও। মেয়ের কথা শুনে সোফায় বসে থাকা 2 জোড়া নর একটা নারী উভয়ে একসাথে হেসে উঠল। কাঠের পাশে দা, ছুরি, দড়ি, ব্লেড, আগুন, লোহা, মৃত মানুষের হাড়, কিছু অ্যাসিড। এক কথায় বলতে গেলে এই রুমটা মামুন, ধ্রুব, সূর্য, আদি, কুহু এদের টর্চার করার রুম, তাদের কৃতকর্ম চালিয়ে যাওয়ার প্রধান দোজক। আদি, ধ্রুব, সূর্য, মামুন 4 জন বেস্ট ফ্রেন্ড। ভালো কাজে নীল দুনিয়ায় সবার একসাথে আগমন। সবাই একই কলেজে পড়ে, ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র ওরা। পড়াশোনায় সবাই মনোযোগী, বিদায় কলেজে সবাই তাদের এক নামে চেনে। ভালো কাজে সবার আগে দৌড়ে যায়। তবে এদের অন্ধকার দুনিয়ার কথা খুব কম সংখ্যক লোক জানে, তারা ছাড়া কেউ জানে না। আর এদের একমাত্র মহিলা সহযোগী কুহু। নীল দুনিয়ায় কুহুর পদচারণ ওদের অনেক আগে থেকে, তাই ওদের সাথে মানিয়ে নিতে তার তেমন কষ্ট হয় না। রুমের একপাশে মদের কিছু খালি বোতল আছে। ধ্রুব ওখান থেকে একটা খালি বোতল নিয়ে দেওয়ালে ভাঙে, এরপর একটা কাঁচের টুকরো নিয়ে মিহির দিকে এগিয়ে যায়। মিহির ধ্রুব হাত কাজ দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে, হাত দিয়ে না না করছে। মিহির এমন ভয় দেখে ধ্রুব আরও পশু হয়ে উঠল। মিহির 2 হাত তার 2 পা দিয়ে চেপে ধরে। মিহির হাতের তালুতে বাঁকা তেরা কিছু টান দিতে হাত কেটে গল গল করে রক্ত বের হয়। 2 হাতে সমানভাবে কেটে দেয়, এরপর হাত বাদ দিয়ে পায়ের দিকে যায়। যখনই পায়ে পৌঁছ দিবে মিহি ভয়ে পা দিয়ে লাথি মারে। ধ্রুবর সাথে সাথে কার থেকে নিচে পড়ে যায়। এদিকে ধ্রুবর পড়া যাওয়া দেখে সবাই হেসে উঠল। সবাই ধ্রুবকে ভেঙ্গাতে লাগলো। ধ্রুবর রাগে কাঠে উঠে মিহির পা চেপে ধরে ইচ্ছে মতো মিহির পায়ে ধারালো কাছের টুকরোটা দিয়ে পা কাটে। এরপর ওর রাগ শান্ত না হতে কাছের টুকরো ফেলে মিহিকে থাপড়াতে থাকে। ধ্রুবর নির্মম অত্যাচারে মিহির মুখ দিয়ে গল গল করে রক্ত বের হয়। মিহি হাত পা ছেড়ে মরার মতো শুয়ে থাকে। কিছুক্ষণ পর পর শরীরে কেঁপে কেঁপে উঠতেছে। মিহি উপরের দিকে চেয়ে আছে। ধ্রুব মারা বন্ধ করে 10 মিনিট সুখ নিয়ে ফ্লোরে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ধ্রুব যেতে আদি বিছানায় উঠে আসে। এরপর কাঠের পাশ থেকে গরম লোহাটা নিয়ে মিহির কাটা জায়গাগুলোতে চেপে ধরে। সাথে সাথে চ্যাত করে পুড়ে যেতে থাকে মিহির শরীর। মিহি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। চোখ বেয়ে পানি পড়ছে, হাত পা নাড়ানোর মতো শক্তি নাই। শরীর থেকে অস্বাভাবিকভাবে রক্ত বের হয়ে যেতে মিহির শরীর নরম হয়ে যায়। শরীরে একটা মশা মারার মতো শক্তিও নাই। রুমে কাঠের উপর বিছানো সাদা কাপড়টা রক্তে লাল হয়ে গেছে। আদি মিহির চুল টেনে ধরে মিহির চোখের দিকে তাকিয়ে, মাগি, তোর রুহটা দেখি কই মাছের থেকেও শক্ত, আই লাইক ইট। আদি মিনিট 5 তার নির্মম কাজ মিহির উপর চালিয়ে শেষবারের মতো ধর্ষণ করে ধ্রুবর পাশে গিয়ে শুয়ে পড়ে। মিহি আদি অত্যাচার সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। কুহু কাঠের পাশে বালতি থেকে 1 মগ পানি নিয়ে এসে মিহির চোখে মুখে ছিটিয়ে দেয়। তাতে মিহির জ্ঞান ফিরে। মিহির জ্ঞান ফিরতে দেখে সূর্য খুশি মনে লাফ দিয়ে বিছানায় ওঠে। কোনো রকম অত্যাচার না করে মিহির সাথে সঙ্গম করে। একটু ক্লান্ত হতে মিহির পেটে লাথি মেরে খাট থেকে নিচে নামে। একটা পাত্রে কিছু গরম পানি নিয়ে হাতের তালুতে পায়ের তালুতে ঢেলে দেয়। অল্প সময়ের মধ্যে হাত পাগুলো লাল হয়ে ফোসকা পড়ে যায়। সূর্য একটা রড এনে মিহিকে উপর করে শুয়ে
পিঠের উপর নির্মমভাবে আঘাত করতে লাগলো। পা থেকে শুরু করে গর্দান পর্যন্ত মেরে ক্লান্ত হয়ে মিহির পাশে শুয়ে পড়ে। কিন্তু যখনই মিহির শরীরের দিকে কামনার চোখে তাকায়, মাথার আবার আগুন ধরে যায়, লাফ দিয়ে ওঠে, মিহির সাথে আবার সঙ্গমে লিপ্ত হয়। এক হাতে মিহির গলা চেপে ধরে মিহির নিস্তেজ শরীর নিয়ে শক্ত পুতুলের ন্যায় শুয়ে আছে। মিহির নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। এদিকে সূর্যের মাথায় বুট চেপে বসেছে, তাই কোনো রকম চিন্তা না করে তার কাজ চালিয়ে যেতে লাগলো। সূর্য তার কাজে এতই মগ্ন ছিল, মিহির দিকে কোনো রকম তার খেয়াল ছিল না। আর সে সুযোগে মিহির প্রাণ পাখির দেহ ছেড়ে উড়াল দেয়। মিহির মৃত শরীর সূর্যের ভোগ করা শেষ হলে মেয়েকে ছেড়ে উঠে পড়ে। এদিকে মিহির নড়াচড়া না দেখে কুহু এসে মিহির শরীর চেক করে দেখে মিহি মারা গেছে। সাথে কুহু লাফ মেরে বলে উঠল, মামুন, এই মেয়ে মরে গেছে, কি করবে এখন? মামুন রেগে মেগে সূর্যের গলা চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, তোকে দিয়ে কোনো কাজ হয় না, এত তাড়াতাড়ি মারলি কেন? তোরা তো নিজের শখ মিটালি, আমারটার কি হবে? সূর্য হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি বুঝতে পারিনি মাগি এত তাড়াতাড়ি মরে যাবে। টেনশন করিস না, আমি নতুন কাউকে নিয়ে আসলে প্রথমে তোকে দিব। চুপ কর, একটা কথা বলবি না আর। মামুন কাঠের পাশ থেকে রামদাটা হাতে নেয়। এরপর আবার মিহির নিঃশ্বাস চেক করে আদৌ মরছে নাকি বেঁচে আছে। মামুন রামদাটা পাশে রেখে মিহির মৃত লাশের উপর হুমড়ি খেয়ে পড়ে। এরপর মনে খায়েশ মিটিয়ে ওঠে হাতে রামদা নিয়ে। মাগি তোর জন্য আজকেও আমাকে সুন্দর চোখে দেখেছে। তোকে তো একটা ভালো অফার করেছিল, কিন্তু তুই তো নিবি না। ভালো সেজে সব ওই হারামিকে বলে দিলি। আমি জানি মা কোনোভাবে আমাকে বাঁচিয়ে নিবে, কিন্তু তোকে কে বাঁচাবে সে কথায় একবার ভাবিসনি। আর ওই হারামির জন্য বড় একটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে তোর শরীরে 24 টুকরো গোস্ত। মামুন পিছনে সবার দিকে তাকিয়ে জোরে হেসে ওঠে। এরপর মিহির দিকে তাকিয়ে মাগি বলে কোপানো চোখ বন্ধ করে মামুন রামদা চালাচ্ছে। যখনই হাত ধরে আসে, চোখ মেলে তাকিয়ে দেখে মিহির শরীর কেটে ছোট ছোট টুকরো হয়ে গেছে। মুখে কোপ পড়তে ওটাও দুভাগ হয়ে গেছে। মামুন মিহির শরীরের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। মামুন মিহির শরীরের ছোট ছোট টুকরোগুলো থেকে এক টুকরো হাতে নিয়ে কুহুকে উদ্দেশ্য করে, এই এক পিস তোর মাকে শিক বানিয়ে খাওয়ালে মন্দ হতো না। কোথায় জুলেখা আন্টি? কুহু বিরক্ত সূচক মুখ করে জবাব দিল, সব কিছু যেন তোদের অজানা। কোথায় আর ঘুমাচ্ছে হবে হয়তো। কুহুর কথা শুনে আদি বলে উঠল, বেচারিকে তুই ঘুমের ওষুধ দিতে দিতে একদম অলস বানিয়ে ফেলছিস। দিনের 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা ওনার ঘুম কাটে। কুহু আদির কথা শুনে মুচকে হাসে, না ঘুমালে এতদিন তো সব জেনে যেত। আহারে, আমার বোকা শোকা মাটা, ওনার ঘরে আজ 2 বছর ধরে ফুর্তি চলছে, মেয়েদের উপর জুলুম করা হচ্ছে, অথচ উনি এখনও সামান্যতম টের পাননি। ভালো হয়েছে উনি জানেন না কিছু। আমার লাভ হচ্ছে, তোদের সাথে থেকে শরীরের জ্বালাও মিটে, মনের জ্বালাও মিটে। টের পেলে তো ওনাকেও মেরে দিতাম। সূর্যের কথা শুনে কুহু ব্রু কুঁচকে তাকায়। তার মাকে মারার কথা শুনে তার বুকে হালকা ব্যথা অনুভব করে, মুখে রাগি রাগি ভাব নিয়ে। এই কথা কারো মুখে যেন দ্বিতীয়বার না শুনি। আমার মায়ের দিকে চোখ তুলে ওই চোখ তুলে ফেলবো মনে থাকে যেন। তোরা তো জানিস উনি ছাড়া আমার কেউ নাই। সো আমি সিরিয়াস আমার মাকে নিয়ে। কুহুর তেজ দিকে বাকি চারজনে হেসে উঠল। ধ্রুব বলল, তোর তো দেখি অনেক তেজ। সে আর যাই হোক, এখন লাশটা কি করবি? মামুন বলল, এর গোস্তগুলো পার্সেল করে আমার ভাইকে গিফট করলে কেমন হয়? মামুনের কথা শেষ হতে কুহু বলল, দেখ, আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। লাশটা আগেরগুলোর মতো পুড়িয়ে ফেল, আর সাথে ওর সমস্ত নিশানাও মিটিয়ে দে। শুধু শুধু কারো চোখে খারাপ হতে চাই না। কেউ যদি আমাদের সম্পর্কে একটা কিছু আঁচ করতে পারে, ভাবছিস কি হবে? আর দ্বিতীয়ত ভয় হচ্ছে মামুনের ভাইকে নিয়ে। তোরা ভুলে গেছিস নাকি 2 বছর আগের সেই মারের কথা? মসজিদে মাঠে কাঁঠাল গাছের সাথে সবার সম্মুখে তোদের লাঠি দিয়ে ওই কুত্তার বাচ্চা পিটাইছে। আমি তো তখন কোনো রকম মেয়ে বলে বেঁচে গেছি, কিন্তু মারের দৃশ্যগুলো এখনও চোখের সামনে ভাসে, এখনও সব জীবন্ত। সে কুকুরের থেকেও খারাপ। গন্ধ শুকতে শুকতে হয়তো এখান পর্যন্ত এসে যেতে পারে। আর আমরা যদি কোনোভাবে তার হাতে পড়ি, একবার ভেবে দেখ আমার মৃত্যু কতটা ভয়াবহ হবে। আর সে এখন বাড়ি আছে। আমি চাই না এত তাড়াতাড়ি মরতে। জীবনে আরও অনেক কিছু করার শখ আছে। তাই বলছি, মাথা থেকে সমস্ত সাইকোগিরি এই মুহূর্তের জন্য বাদ দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেল। কিরে, তোরা কিছু বলছিস না যে? কুহুর কথার সাথে তাল মিলিয়ে সূর্য বলে উঠল, মামুন, কুহু ঠিক বলছে, যা করার সব তো করে ফেলছি। এখন এই মৃত বডিটাকে নিয়ে টানা হেঁচড়া না করে পুড়িয়ে দেওয়াই ভালো। বাকি দুজন কুহু আর সূর্যের সাথে হ্যাঁ সূচক জবাব দেয়।
তোরা তোদের আশা মিটালি, আমারটা অপূর্ণ রয়ে গেছে। তবে তোদের কথা রাখলাম, কুহু কাজটা তুই করে ফেলিস। আর যে করে হোক সামনে 2-1 দিনের মধ্যে আর একটা জোগাড় করতে হবে। আমার মাথা ঠিক নেই। আয়ান মাথা ঘুরে পড়ে যেতে কেউ একজন থাকে পিছন থেকে ধরে ফেলে। আয়ান নিবু নিবু চোখে তাকিয়ে দেখে নদী। নদী আয়নের চাচাতো বোন। 3 বছর আগে আয়নের চাচা মিহির চৌধুরী চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে যায়। ওখানে নিজস্ব বাড়ি করে। মাঝে মধ্যে আয়নের দাদার বাড়িতেও আসে, তবে রাত কাটিয়ে আবার চলে যায়। মিহির চৌধুরী দুবাইয়ে থাকে, ওখানে তার নিজস্ব ব্যবসা আছে। সম্প্রতি আয়ানও তার চাচার সাথেই ছিল, দুজন মিলে ব্যবসা দেখাশোনা করত। আয়ান দেশে থাকতে মারপিট হর হামেশাই দাঙ্গা হাঙ্গামার সাথে লেগে থাকতো বলে মিহির চৌধুরী নিজেই জোর করে নিয়ে যায়। অবশ্য এতে জেরিন বেগমেরই হাত। আর জেরিন বেগম সাহায্য নিয়েছে আয়েশার থেকে। জেরিন বেগম যখন বলে মুখ ফেত্তা করে ফেলে। এরপরও আয়ান রাজি না হতে আয়েশার সাহায্য নেয়। আর আয়ান আয়েশাকে এতটাই ভালোবাসতো, তার কথার অবাধ্য হতে পারেনি। শেষমেশ সব পিছুটান রেখে বিদেশে পাড়ি জমায়। নদী, তুই এখানে? সাগর ভাই, আপনার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, এ অবস্থায় দৌড়ে কোথায় যাচ্ছেন? যদি আপনার কিছু হয়ে যেত। আয়ান কিছু বলতে পারে না, আর সাথে সাথে চোখও বন্ধ হয়ে যায়। নদী আয়নের এক হাত ধরে আছে, আর তাতে আয়নের শরীরে তাপমাত্রা এত বাড়তি দেখে নদী তাড়াহুড়ো করে। আয়নকে সে কোনো মতে নিচ থেকে তুলতে পারছে না। আয়নের 60 কেজি শরীরের ওজন, 40 কেজি ওজনের নদী এক জায়গা থেকে নাড়াতেও পারছে না। কিছু করতে না পেরে নদী আয়নকে ধরে ফ্লোরে বসে পড়ে। এদিকে আয়নের পিছু পিছু ধারা আসে, এসে দেখে আয়ন নিচু পড়ে আছে, আর তাকে একটা মেয়ে ধরে বসে আছে। ধারা এসে দুজন মিলে আয়নকে ধরে আয়নকে তাদের কেবিনে নিয়ে যায়। নদী আয়নের মাথার পাশে বসে আয়নের দিকে এক মনে তাকিয়ে আছে। কোনো এক সময় এই মানুষটার জন্য সে পাগল ছিল, আজও সে পাগলামি কমেনি। তবে কাছ থেকে দূরে সরে যাওয়ায় পাগলামি করা কিছুটা বন্ধ হয়েছে। আয়ন যখন বিয়ে করেছে শুনে সেদিন থেকে নদী রাগ করে 1 বছর আয়নের সাথে কথা বলেনি। এরপরও ভিতরে ভিতরে আশার বাতি জ্বালিয়ে রেখে এখনও সে আয়ন বলতে পাগল। যখন শুনেছে আয়ন দেশে আসছে, কলেজ বাদ দিয়ে কাপড় চোপড় রেডি করে তার মা মাজেদা বেগমকে নিয়ে ছুটে আসে। আর এসে আয়নকে এমন অবস্থায় দেখবে কখনো ভাবতে পারেনি। মাজেদা বেগম জেরিন বেগমের সাথে বসে বসে গল্প করছে, আর নদী আয়নের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে ভাবে ফেলে আসা সেদিনগুলোর কথা। ভাইয়া, পানি চক্রটা একটু বুঝিয়ে দাও না। স্যারও বলেছে এটা একে নিয়ে যেতে, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি একটু বুঝিয়ে দাও। আর নদীর কথা শুনে রেগে যায়, কারণ প্রতিদিন পড়াতে আসলে সেই নদী চক্র পানি চক্র গত 1 মাস ধরে এটা পড়াতে পড়াতে আয়ন বিরক্ত হয়ে যায়। আর এভাবে কেউ পড়লে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবে বারবার পড়ার কারণ জিজ্ঞেস করার কারণ আয়ন কিছুই বুঝতে পারছে না। এদিকে আয়ন একটু জোরে কথা বলতে নদী কান্না করে দেয়, আর এতে মাজেদা বেগম দৌড়ে এসে আয়নকে বলতো যেন না বকে। আয়ান মা মেয়ের জ্বালায় অনেকবার পড়াবে না বলে দেয়। এদিকে মিহির চৌধুরী আর মীর চৌধুরী আয়নকে বুঝিয়ে শুনিয়ে ফের পাঠিয়ে দেয় নদীকে পড়াতে। আয়ন না করতে পারতো না। আফরিন এক চট দিয়ে দাঁত সব ফেলে দিব। কি শুরু করছিস এসব? এতবার করে বুঝিয়ে দেই, তোর তো এতদিনে এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আয়নের কথা শুনে নদী আয়নের দিকে তাকিয়ে চোখ গরম করে। আমি আফরিন না, আমার নাম নদী। আর কখনো ওই আফরিন টাফরিন ডাকবেন না, বুঝলেন সাগর ভাই? আমি কোনো সাগর টাগর না, আমার নাম আয়ান চৌধুরী, আর সেটা তুই ভালো করে জানিস। ফের সাগর মহাসাগর এসব বলবি না। আমি বলছি তোমার নাম সাগর, আমার নাম নদী, আর এটাই হচ্ছে ফাইনাল নাম। আয়ান ফায়ান এগুলো কোনো নাম, বাচ্চা ছেলেপেলের নাম। আপনার মতো দামরা একটা বেটার সাথে এমন নাম মানায় না, তাই আজ থেকে আপনার নাম সাগর। সাগর সাগর, বুঝলেন? নদীর এমন উচ্চ আওয়াজ শুনে পাশের রুম থেকে মাজেদা বেগম দৌড়ে আসে। এসে কিছু বলার আগে আয়ন বলে, চাচি আপনি আজ থেকে আমাদের পড়ার মাঝখানে আসবেন না, আর একবার যদি আসেন আমি আর আসবই না। ওকে শাসন না করলে মাথায় উঠে না আসবে, তখন আমাকে আপনাকে কাউকে মানবে না। যান এখান থেকে আপনি। আয়নের এমন রাগ দেখে নদী ভয় চুপসে যায়। মাজেদা বেগম নিজের আদরে মেয়ের দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। আয়ন নদীর দিকে ফিরে, আজই শেষ, যা কিছু জিজ্ঞেস করার যা বলার বলে নে। ওই চ্যাপ্টার আজকের পর থেকে আর পড়াবো না। আয়নের কথা শুনে নদী হেসে দেয়, এরপর মাথা ঢুলাতে ঢুলাতে বই বের করে দেয়। আয়ান ওই অধ্যায়টা খুলে, এখানে না বোঝার কি আছে? পানি সাগর থেকে বাষ্প আকারে আকাশে উঠে এরপর বৃষ্টি হয়ে জমিনে নামে, এরপর খাল বিল পুকুর বেয়ে নদীতে পড়ে, এরপর সেই নদী পানি এসে সাগরে পুনরায় যুক্ত হয়। আর পৃষ্ঠায় এটা চিত্র আকারেও ভালোভাবে দেখিয়ে দিয়েছে। এখানে না বোঝার কি আছে?
সাগরের সাথে নদীর মিলন হবে ওটাই বুঝলাম। আয়ান মৃদু হেসে বলে, বুঝলে ভালো, আজকের পর আর জিজ্ঞেস করবি না। নদী আয়নের কথা শুনে হাসে। আয়নের নদীর হাসি দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে, এভাবে পাগলের মতো হাসছিস কেন? ভূতে ধরছে নাকি তোকে? আপনি একটা বুদ্ধু ভাইয়া, কিছু বুঝেন না আপনি। আয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বুঝি না আমি? নদী আয়নের কথা শুনে বিরক্ত হয়ে, আপনার মাথা আমার মুন্ডু, রামছাগল কোথাকার। আয়শাকে ধারা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এদিকে সকাল হতে আয়ন চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশের বালিশে আদর্শ হয়ে নদী শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘাটটা এখনই ভেঙে যাবে। আয়নের দেখে একটু কষ্ট লাগলো, তাই দেরি না করে আয়ন উঠে যায়। এরপর নদীর কাঁধে হাত দিয়ে, ওই আফরিন ওঠ, ঠিকভাবে শুয়ে পড়, আমি উঠে গেছি। নদী ঘুমের মধ্যে আফরিন নামটা শুনতে লাফ মেরে উঠে পড়ে, কারণ এটা আয়ান ছাড়া কেউ ডাকে না। নদী আয়নের দিকে চোখ গরম করে তাকিয়ে, আপনাকে না বলেছি আমার নাম নদী, আর একবার বললে ভালো হাতটাও ভেঙে ঝুলিয়ে দেব। তার দরকার নেই, রাতে মনে হয় ঘুমাতে পারিসনি, ঘুমা তুই। আর আপনি কোথায় যাবেন? আয়শার কাছে যাব একটু, চলেন আমিও যাব। এরপর দুজন কেবিন থেকে বের হয়ে হাঁটার সময়, আয়শা ভাবি অনেক ভালো, আমি আসলে সে কি আপ্যায়ন করতো, না পারতো মুখে তুলে খাওয়াইয়ে দিত। সব কিছু ভালো হলেও ভাবিকে আমার কেমন যেন মৃত মৃত লাগতো। সবসময় গম্ভীর চেহারা নিয়ে হাঁটাচলা করতো। আমি একদিন মাঝরাতে টয়লেটে যাওয়ার সময় তার রুম থেকে গঙ্গানের আওয়াজ শুনেছি। তখন আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। পরদিনও খেয়াল করি তার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আর নদীর মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায়, হাত পা কাঁপছে, মাথা ভন ভন করে ঘুরছে। রাতে আয়েশার রুম থেকে গঙ্গানের আওয়াজ আসতো মানে তাহলে অপরাধী বাইরের কেউ না, ঘরের ভিতরে কেউ। আয়ন আর বুঝতে বাকি রইল না কে। তবে ওই সময় মা মিহাদ ভাইয়ের নাম নিল কেন? কোনো কিছু তো আছে এসবের মধ্যে। এসব কিছুর উত্তর একমাত্র মিহাদ ভাইয়ের থেকে জানতে পারবে। যে করে হোক ওনার সাথে যোগাযোগ করতে হবে। আয়ন বিস্মিত চোখে, তুই রুমে ঢুকে দেখিসনি তখন? না, আমার ভয় হতো তখন, তবে অনেকবার সাহস করে দরজা ধাক্কা দিয়ে দেখেছিলাম। আয়শা ভাবি দরজা খুলেনি। আমি সকালে যখন কিছু জিজ্ঞেস করতাম, ভাবি কীরকম একটা চেহারা করে রাখতো, কথা তো বলতে পারতো না। সিরকুটি লিখে দিতে বললে ও তার হাত কাঁপতো। সাগর ভাই মামুনকে আমার কেমন যেন লাগে, ওকে দেখতে পুরাই নেশাখোরের মতো লাগে। নদীর সাথে আর কথা না বলে আয়ন শুকনো মুখে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো একটা মা কতটা নিষ্ঠুর হলে ছেলেকে কুকাজে উৎসাহ দেয়। কতটা খারাপ হয়ে গেছে মা। আগে তো এমন ছিল না, নাকি আগে আমার চোখে কিছু পড়েনি? আয়নের মনে কু ডাকছে, আয়েশার কিছু হয়ে যায়নি তো? মেয়েটা কতটা ধৈর্য ধরছিল আল্লাহ ভালো জানে। না হলে একটা মেয়ে এত অত্যাচার কেমনে সহ্য করে? আর নদীকে নিয়ে আইসিইউতে ঢুকে আয়শার নাক মুখ সব বন্ধ, হাত পা টান টান করে শুয়ে আছে। পিচ্ছে একটা মেয়ে জীবন শুরু না হতে আজ শেষ হয়ে গেল। আয়ন এসব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। যার সেবা যত্ন করার জন্য ওকে রেখে গেলাম, সে আজ ওর উপর অমানবিক নির্যাতন করছে। আয়ন কাঁপা কাঁপা হাতে আয়শার সামনে গিয়ে তার হাত ধরল। পাশে ধারা আর নদী দাঁড়িয়ে আছে। আয়ন মাথা নুয়ে আয়েশার হাতের পিঠে একটা চুমু খায়, এক মনে আয়েশার মুখের দিকে তাকিয়ে আছে। নদীর ধারার হাত ধরে বাইরে টেনে নিয়ে, আপু রোগীর কী অবস্থা? না মানে ওনার শারীরিক অবস্থা কেমন? ধারা নদীর কথা শুনে আফসোসের সুরে বলল, মেয়েটার অবস্থা খুব সিরিয়াস। আল্লাহ যদি ফিরে তাকায় তাহলে বাঁচবে, যে কোনো সময় উনি মারা যেতে পারে। মেয়েটার স্বামীর জন্য আমার খুব মায়া লাগছে, অনেক ভালোবাসে মনে হয় স্ত্রীকে। আর আপনি কে হন ওনার? ধারার কথা শুনে নদী বলল, আমি ওনার চাচাতো বোন। আপনার ধারণাই ঠিক, উনি আয়শা ভাবিকে অনেক ভালোবাসে। আমি তো ওনার পিছনে আজ 7 বছর ধরে ঘুরতেছি, উনি আমার দিকে ফিরেও তাকায় না। ধারা নদীর কথা শুনে একটু মজা করে বলল, চিন্তা করেন না, ওনার স্ত্রী আমার মনে হয় বেশি সময় আর বাঁচবে না। এরপর আপনি আবার নিজের করে পেয়ে যাবেন। সি, এমন কথা বলবেন না, ওনার খুশিতে আমি খুশি। ভাবের কিছু হলে উনি অনেক ভেঙে পড়বে। ওনার শান্ত মস্তিষ্ক যদি আবার উতলা হয়ে ওঠে, তখন আমি ওনার ধারে কাছেও যেতে পারবো না। আমি চাই ভাবি বেঁচে থাকুক। ধারা নদীর কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। এখন তো সবাই নিজের স্বার্থ খোঁজে, কয়জন বা এসব বুঝে? তুমি অনেক ভালো তো, কিসে পড়ছো এখন? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। সে কি, তাহলে উনি আপনার থেকে অনেক বড়? ধারার কথা শুনে নদী হাসে, কত আর 7-8 বছর হবে, এটা কোনো ব্যাপার না। আপনি বিয়ে করছেন আপু? ধারা বিয়ের কথা শুনে মৃদু হেসে, না, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, তাই এসব নিয়ে এখন ভাবছি না। ধারা কথা শুনে নদী হেসে, কি যে বলেন আপু, সাগর ভাই যদি বলে আমি তো এখনই বিয়ে করতে রাজি হয়ে যেতাম। পড়াশুনো করে কি হবে?
তোমার মতো আমার তো আর কেউ নাই যে এক লাফে বিয়ে করে নিব। দুজন অপরিচিত, অথচ ওদের কথাবার্তা কেউই বুঝবে না। এরা অচেনা অজানা, দুজনের মন সরল, দুজনে একটু মিশুক প্রজাতির। সেই হিসেবে দুজন আড্ডায় মেতে উঠল। আয়ান আয়শার এক হাত বুকে নিয়ে বসে আছে। কিছু সময় পার হতে আচমকা আয়ান অনুভব করলো আয়শা দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে, আর তার শরীরটা কেমন যেন কাঁপছে। আয়ান আয়শার হাত ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে ধারাকে টেনে নিয়ে আসে। ধারা এসে দেখে আয়শার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। আয়ান পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহকে ডাকতে লাগলো যেন তার প্রিয়সী কিছু না হয়। কিন্তু উপরওয়ালা তার ভাগ্য যেটা লিখে রেখেছে সেটা কি আর বদলানো যাবে?